ওকে, সো আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আমাকে একটু জানিয়ে দিবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে জি। এমডি মেহেদি, আসসালামু আলাইকুম। ওকে, অনেকে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম সালাম। ওকে জি। এমডি মেহেদি, আসসালামু আলাইকুম। Okay, আমাকে একটু জানিয়ে দিবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। একটু জানিয়ে দিবেন। আমি ক্যামেরাগুলো একটু পরিষ্কার করে দিই, আমার কাছে একটু ঝাপসা মনে হচ্ছে। ওকে জি, আই হোপ সবকিছু ঠিক আছে এবং দেখা যাচ্ছে এবং ক্লিয়ার আছে সবকিছু। তো আমরা তাহলে শুরু করব আমাদের আজকের যে ক্লাস, সেই ক্লাসটা। জি, ঠিক আছে, আশা করি। ওকে, তো তাহলে আমরা আহ, শুরু করছি আমাদের আজকের যে ক্লাস, সেই ক্লাসটা আমরা শুরু করছি। কিছুটা ঝাপসা, হ্যাঁ আমিও খেয়াল করেছি যে আজকে ক্লাস কিছুটা ঝাপসা দেখা যাচ্ছে। ওকে, তো তাহলে আমরা আম, শুরু করি আমাদের আজকের যে ক্লাস, সেই ক্লাসটা আমরা আরম্ভ করি। এবং আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে আমরা আলোচনা করব আমাদের আহ যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা ধ্বনি বর্ণ, এই টপিকটা নিয়ে আমরা আমাদের আজকের আলোচনা চালাবো। ওকে, আহ কেন যে আজকে একটু ঝাপসা দেখাচ্ছে, আমি আসলে ঠিক বুঝতেছি না। ওকে, এখন আশা করি কিছুটা ঠিক দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বেশি কাছ থেকে দেওয়ার কারণে হয়তো এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, এখন ঠিক আছে কিনা আমাকে একটু জানান। এইবার ঠিক আছে? হ্যাঁ, এইবার ঠিক আছে। এবার আমার মনে হয় যে এবার ঝাপসা না। ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে জি, আসেন তাহলে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। তো আজকে আমরা উম আম, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। উম উম এবার আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব যে প্রথমত হচ্ছে কিছু ব্যাপার যেগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রতিনিয়তই আমাদের প্রশ্ন আসে, সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আপনি খেয়াল করে দেখেন যে ভাষাটা কিভাবে তৈরি হয়। ওকে, ঠিক আছে, ক্লিয়ার আছে। প্রথমত আসেন, ভাষাটা কিভাবে তৈরি হয় এই জিনিসটা একটু জানেন। ভাষাটা প্রথমত ধ্বনি বা বর্ণ থেকে মূলত ভাষার উৎপত্তি হয়। ধ্বনি বা বর্ণ, একটু খেয়াল করেন, ধ্বনি বা বর্ণ। এখন এই ধ্বনি বা বর্ণের থেকে ভাষাটা প্রথমত কি হয়, উৎপন্ন হয়। আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন, এই ধ্বনি বা বর্ণ এই জিনিসটা থেকে আসলে কি তৈরি হয়। ধ্বনি বা বর্ণ এই জিনিসটা থেকে আসলে কি তৈরি হয়, এই জিনিসটা থেকে তৈরি হয় কিন্তু শব্দ। ধরেন এই শব্দ, এই শব্দটা থেকে আসলে কি তৈরি হয়, শব্দ থেকে তৈরি হয় বাক্য। এই বাক্য থেকে কি তৈরি হয়, এই বাক্য থেকে মূলত একটা ভাষা হয়। তাহলে আপনি খেয়াল করে দেখেন, আমরা যদি এই জায়গাতে যদি খেয়াল করি যে ধ্বনি বা বর্ণ, এই ধ্বনি বা বর্ণ থেকে উৎপন্ন হয় শব্দ, আর এই শব্দ থেকে উৎপন্ন হয় বাক্য, আর বাক্য থেকে উৎপন্ন হয় ভাষা। এই 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 যে চেইনটা, এই ব্যাপারটা আমরা মূলত বুঝতে পেরেছি, বা এই যে ফ্লো চার্ট, এই চার্টটা আমরা মূলত বুঝতে পেরেছি যে ভাষাটা আসলে কি কি ভাবে, কোন কোন মাধ্যমে ভাষাটা উৎপন্ন হয়। আই হোপ এতটুকু পর্যন্ত আমরা ব্যাপারটা ক্লিয়ার। এখন যদি আমাদেরকে বলা হয়, কখনো যদি বলা হয় যে, যদি বলা হয় যে উপাদান যদি আমাদের কাছে জানতে চাই, উপাদান, উপাদান জানতে চাই, অথবা যদি বলে যে ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম একক, এই উপাদান জানতে চাইলে অথবা ক্ষুদ্রতম একক জানতে চাইলে, এখন সেক্ষেত্রে উত্তর হবে ধ্বনি অথবা বর্ণ, মানে দুটাই সঠিক। অপশানে কখনোই দুটো দেওয়া থাকে না। দুটো দেওয়া থাকলে আপনি ধ্বনিটাকে উত্তর করবেন। তাহলে খেয়াল করে দেখেন, যদি পরীক্ষাতে প্রশ্ন আসে ভাষার ক্ষুদ্রতম একক কি, ধ্বনি বা বর্ণ,
যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে ভাষার উপাদান কি, তাহলে উত্তর হচ্ছে কি ধ্বনি বা বর্ণ। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে ভাষার ক্ষুদ্রতম একক কি, উত্তর হচ্ছে ধ্বনি বা বর্ণ। বাক্যের ক্ষুদ্রতম একক কি, ধ্বনি বা বর্ণ। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে বাক্যের উপাদান কি, তা উত্তর হচ্ছে ধ্বনি বা বর্ণ। আর শব্দের উপাদান কি, ধ্বনি বা বর্ণ। শব্দের ক্ষুদ্রতম একক কি, ধ্বনি বা বর্ণ। অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে যে উপাদান যখন জানতে চাইবে অথবা ক্ষুদ্রতম একক যখন জানতে চাইবে, তখন সেক্ষেত্রে কোনো উত্তর হবে না, সেটা যেটারই জানতে চায় সেক্ষেত্রে উত্তর হচ্ছে ধ্বনি বা বর্ণ। এখন এখানে উপাদান না দিয়ে যদি মূল উপাদান দেয়, তাও জিনিস কিন্তু একটা। অর্থাৎ যদি বলা হয় ভাষার মূল উপাদান কি, ধ্বনি বা বর্ণ। অর্থাৎ মনে রাখবেন, উপাদান শব্দটা যখন উল্লেখ থাকবে সেক্ষেত্রে আমরা ধ্বনি বা বর্ণ উত্তর করবো। এবার সেটা যারই বলুক, যদি বলে বাক্যের ক্ষুদ্রতম একক কি, ধ্বনি বা বর্ণ। বাক্যের উপাদান কি, ধ্বনি বা বর্ণ। অর্থাৎ উপাদান আর ক্ষুদ্রতম একক এই দুটো জিনিস যখন আমার কাছে জানতে চাইবে, তখন সেই ক্ষেত্রে উত্তর হচ্ছে ধ্বনি বা বর্ণ। এখন এই উপাদানের সাথে আরেকটা জিনিস আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, সেটা হচ্ছে উপকরণ। কি আসে, উপকরণ। এই উপকরণ জিনিস যেটা, এটাকেই বলা হয় বৃহত্তম একক। কি বলা হয়, বৃহত্তম একক। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, ক্ষুদ্রতম এককের কনসেপ্টটা আমাদের কাছে মোটামুটি পরিষ্কার, যে উপাদান মানে হচ্ছে ক্ষুদ্রতম একক, উপকরণ মানে এটা হচ্ছে বৃহত্তম একক। তাহলে যদি বলা হয় যে ভাষার উপকরণ কি, মনে রাখবেন উপাদান চাইলে আমরা কিন্তু ঢালাও ভাবে একদম ডিরেক্ট যেটার উপাদানই চাক আমরা ধ্বনি বা বর্ণ উত্তর করতাম। কিন্তু যদি উপকরণ বলে তাহলে সেক্ষেত্রে আগেরটাতে যাবেন। অর্থাৎ যদি বলা হয় ভাষার উপকরণ কি, উত্তর হচ্ছে বাক্য। তাহলে যদি বলা হয় বাক্যের উপকরণ কি, তাহলে তার আগে যেটা আছে সেটা হচ্ছে শব্দ। আর যদি বলে শব্দের উপকরণ, সাধারণত এটা হয় না, তবু যদি বলে তাহলে হচ্ছে উত্তর হচ্ছে ধ্বনি বা বর্ণ। একই রকম বৃহত্তম এককের ক্ষেত্রেও যদি বলা হয় ভাষার বৃহত্তম একক কি, উত্তর হচ্ছে বাক্য। যদি বলা হয় বাক্যের বৃহত্তম একক কি, তার আগে যেটা আছে সেটা হচ্ছে শব্দ। আমাকে একটু বলেন তো, এই ব্যাপারটা আমরা কি বুঝতে পেরেছি? অর্থাৎ কখন উপাদান হয়, কখন মানে কখন উপাদান হবে, কখন উপকরণ হবে, কখন ক্ষুদ্রতম একক হবে, কখন বৃহত্তম একক হবে, এই কনসেপ্টটা ব্যাপারটা কি বুঝতে পেরেছেন কিনা? আমাকে একটু এই জিনিসটা একটু কাইন্ডলি একটু জানিয়ে দিবেন, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। তো আপনারা একটু আমাকে জানিয়ে দিন যে এই ব্যাপারটা আপনাদের কাছে আসলে ক্লিয়ার কিনা, দ্রুত দ্রুত একটু জানিয়ে দিবেন। ওকে, ক্লিয়ার আমাকে সবাই? জি ক্লিয়ার, ওকে, জি স্যার ক্লিয়ার, ক্লিয়ার, ওকে ফাইন। সো আমাকে আমার সাথে একটু রেসপন্স করতে হবে, যে বুঝলে বলতে হবে যে বুঝছি। আমাকে একটু, আমি আরেকবার একটু, ওকে। তাহলে খেয়াল করে দেখেন, আমি আরেকবার একটু বলে দিচ্ছি। অর্থাৎ আপনার কাছে যদি উপাদান জানতে চাই, ধ্বনি বা বর্ণ। যদি ক্ষুদ্রতম একক জানতে চাই, ধ্বনি বা বর্ণ। যদি উপকরণ জানতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনাকে আগের স্টেপ করে আগাতে হবে, মানে একটা একটা করে আগাতে হবে। ঠিক আছে? এইবার আসেন, এই চার্টের পরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন এখানে এই যে এই জিনিসটা, এই তিনটা পয়েন্ট আপনাকে একটু মনে রাখতে হবে। আমরা জানি যে উপাদান বললে সেক্ষেত্রে ধ্বনি বা বর্ণ হয়, কিন্তু যদি বলা হয় মৌলিক উপাদান, যদি বলা হয় মৌলিক উপাদান, এই মৌলিক উপাদান বললে তখন উত্তর হচ্ছে শব্দ। অর্থাৎ যদি বলা হয় ভাষার, যদি বলা হয় ভাষার মৌলিক উপাদান কি, উত্তর হচ্ছে শব্দ। যদি বলা হয় ভাষার প্রাণ কি, উত্তর হচ্ছে বাক্য। যদি বলা হয় ভাষার ইট কি, সেক্ষেত্রে উত্তর হচ্ছে শব্দ। অর্থাৎ এই তিনটা পয়েন্ট আপনি একটু বিশেষভাবে মনে রাখবেন, যে ভাষার মৌলিক উপাদান শব্দ। যদি বলা হয় ভাষার প্রাণ, উত্তর হচ্ছে বাক্য। যদি বলা হয় ভাষার ইট, উত্তর হচ্ছে শব্দ। তাহলে খেয়াল করে দেখেন, এই তিনটা পয়েন্ট আমার মনে হয় যে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এই তিনটা পয়েন্ট আপনাকে একটু মনে রাখতে হবে। অর্থাৎ ভাষার মৌলিক উপাদান বললে শব্দ, ভাষার প্রাণ বাক্য, আর যদি বলা হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইট। ওকে, আচ্ছা। এইবার আসেন, কিছু কিছু মানুষ আছে এরা না বুঝলে প্রথমত বলতে হবে যে ভাইয়া বুঝি নাই, আরেকবার একটু বুঝান। এরা এতটাই অলস, এরা অপেক্ষা করে আর কে বুঝে নাই, সে যখন কমেন্ট করবে বুঝি নাই, তখন আমি কমেন্ট করব বুঝি নাই। একজন যখন বুঝি নাই কমেন্ট করে, এরপরে মানে প্রথম দিকে কারো বুঝি নাই এই কমেন্টটা কারো আসে না। একজন যখন বলবো যে বুঝি নাই, এরপর আর কিছু কিছু আছে সবাই বলে বুঝি নাই। এত মানে নিজের ব্যক্তিত্ব নাই নিজের। বুঝি নাই এটা বললে কি সমস্যা, আবার রিপিট করেন এটা বললে আরেকজনে বলবে আমি অপেক্ষা করবো, এটা কেমন কথা? আমি বুঝলাম না বিষয়টা। গতকাল নোট অ্যাপ্রুভ করছি, ইয়ে করা, নোট আপলোড দিয়েছেন, করা হবে। সবাই নোট দিয়ে রাখবেন, করা হবে। আপনার কাজ নোট দেওয়া। আমি আরেকবার একটু রিপিট করতেছি, ধ্বনি বা বর্ণ, এরপর হচ্ছে শব্দ, এরপর হচ্ছে বাক্য, এরপর হচ্ছে ভাষা। তো
তো এই জিনিসটা থেকে যদি আমাদেরকে জানতে চাই উপাদান অথবা ক্ষুদ্রতম একক, এই দুটো জিনিসের যদি জানতে চাই, তাহলে সেক্ষেত্রে সহজ কথা ধ্বনি বা বর্ণ উত্তর হবে। শেষ কথা, উপকরণ যদি জানতে চাই, বৃহত্তম একক যদি জানতে চাই, সেক্ষেত্রে আপনাকে ভাষাটা জানলে তার আগেরটা বলবেন, বাক্যটা জানলে তার আগেরটা, অর্থাৎ যেটা জানতে চাইবে তার আগেরটা বললেই উত্তর হয়ে যাবে। শেষ। ঠিক আছে। আচ্ছা, তো আমার মনে হয় ব্যাপারটা আপনারা ধরতে পেরেছেন। এইবার আমাদের এই পয়েন্টটা মোটামুটি ক্লিয়ার। এইবার আসলে আমরা একটু 32তম বিসিএস আসা এই প্রশ্নটা একটু সলভ করি, যে ভাষার ক্ষুদ্রতম একক কি? বর্ণ, শব্দ, অক্ষর, ধ্বনি। এই প্রশ্নটার উত্তর আমি কিন্তু বলে দিয়েছি। দেখেন যে ভাষার ক্ষুদ্রতম একক কি। তো আমরা আসি, আমরা এই প্রশ্নটা একটু সলভ করি। প্রশ্নটা এসেছে 32তম বিসিএস। ভাষার মূল উপাদান ধ্বনি বলেছে, ভাষার মূল উপাদান ধ্বনি, কিন্তু মৌলিক বললে সেক্ষেত্রে উত্তর হবে শব্দ। তার মৌলিক উপাদান ধ্বনি বা বর্ণ কেন নয়? কারণ মৌলিক মানে যেটা মূল থেকে এসেছে। তো মূলটা হচ্ছে কি, ফ্লো চার্টটা আপনি যদি খেয়াল করেন তাহলে ফ্লো চার্টে দেখবেন যে প্রথমত হচ্ছে ধ্বনি, ঠিক আছে? তো ধ্বনি থেকে আসে কিন্তু শব্দ। তাহলে মৌলিক মানে হচ্ছে মূল থেকে যেটা তৈরি, তাহলে মূল থেকে তৈরি হচ্ছে শব্দ। এই জন্য মৌলিক বললে ধ্বনি হয় না, শব্দ হয়। আচ্ছা, ফাইন। ফাইন, সো আমরা আমাদের উত্তর ক্লিয়ার। আমরা জানি যে এখানে উত্তর হবে কি, এখানে উত্তর হবে ধ্বনি। ওকে, তো ধ্বনি বা বর্ণ দুটোই হয়, কিন্তু অপশনে যখন ধ্বনি থাকবে তখন সেটা বেস্ট অ্যান্সার। ওকে, সো এই ব্যাপারটা আমার মনে হয় যে আমরা মোটামুটি আমাদের সবার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার। ওকে, আসেন এইবার আমরা একটু আলোচনা করি স্বরধ্বনি নিয়ে। আমরা বাংলায় আমাদের যে ধ্বনিগুলো রয়েছে, এই ধ্বনিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? এই ধ্বনিগুলোকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করি। একটু খেয়াল করবেন, এদিকে অ্যাটেনশন প্লিজ। তো প্রথমত আমরা ধ্বনিগুলোকে যে ভাগে ভাগ করি সেটা হচ্ছে যে ধ্বনিগুলোকে আমরা প্রথমত স্বরধ্বনি একটাকে বলে, আরেকটাকে ব্যঞ্জন ধ্বনি বলি। এখন স্বরধ্বনিকে আমরা গঠনগত দিক থেকে দুই ভাগে ভাগ করি। এই যে দেখেন, যে গঠনগত ভাবে আমরা স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করি? দুই ভাগে ভাগ করি। তার ভিতরে ক, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আর দুই নাম্বার যেটা, অর্থাৎ খ যেটা, সেটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। সেটা কি বলেন? সেটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তাহলে গঠনগত ভাবে আমরা স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এখন একটু যে একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রথমত মৌলিক স্বরধ্বনি মানে কি? অর্থাৎ যেই স্বরধ্বনিটাকে আপনার ভাঙতে পারবেন না, বা যেই স্বরধ্বনিটাকে আপনার বিশ্লেষণ করতে পারবেন না, সেটা মৌলিক স্বরধ্বনি। আচ্ছা, খেয়াল করে দেখেন, যে স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে। তাহলে যৌগিক স্বরধ্বনি কি? যৌগিক স্বরধ্বনি হচ্ছে যেই স্বরধ্বনিকে আপনি বিশ্লেষণ করতে পারবেন। যেই স্বরধ্বনিকে কি করতে পারবেন? বিশ্লেষণ করতে পারবেন, সেটা যৌগিক স্বরধ্বনি। আচ্ছা, আসেন তো বাংলায় এরকম 7টি ধ্বনি রয়েছে যেই ধ্বনিগুলোকে আপনি বিশ্লেষণ করতে পারবেন না। তাহলে এই 7টাকে বলা হয় কি? এই 7টাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। এক নজরে একটু দেখিনি এই 7টা কি কি। যেমন সরেয়, সরেয়া, রসই, রসৌ, এ, ও, এ। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই যে ধ্বনিটা যে আপনি যে বললেন, এই ধ্বনিটা এটা 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 কি? এটা তো আমরা কখনো দেখি নাই। দেখেন, আমরা বলতেছি মৌলিক স্বরধ্বনি। তো ধ্বনির লিখিত রূপ থাকবে থাকবে, এটা কিন্তু বাধ্যতামূলক না। লিখিত রূপ থাকে বর্ণের। সুতরাং যদি বলা হয় মৌলিক স্বরবর্ণ, অর্থাৎ যদি মৌলিক স্বরধ্বনি না বলে যদি বলা হয়, ধরেন আমার পরীক্ষাতে প্রশ্ন এলো যে মৌলিক স্বরবর্ণ, যখন আমার পরীক্ষাতে প্রশ্ন আসবে মৌলিক স্বরবর্ণ, সেক্ষেত্রে উত্তর করব 6টা। অর্থাৎ এইটা তো কোনো বর্ণ না। 30টা বর্ণের ভিতরে কি আপনি এই বর্ণটা পান? সরি, 50টা বর্ণের ভিতরে কি এই বর্ণটা পান? পান না। তার মানে এটা বর্ণ না। তাহলে যদি বলা হয় মৌলিক স্বরধ্বনি, উত্তর 7। কিন্তু যদি বলা হয় মৌলিক স্বরবর্ণ, সেক্ষেত্রে উত্তর হচ্ছে 6। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই যে অ্যা ধ্বনিটা আছে এটা কোথায় প্রয়োগ হয়? এটা সাধারণত যে আমরা অ্যাডভোকেট লিখি, হ্যাঁ, আসে, কিন্তু ধ্বনিটা আমরা সাধারণত মানে উচ্চারণে আসে, কিন্তু বর্ণ হিসাবে এটা নাই। তাহলে খেয়াল করে দেখেন, মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। মৌলিক স্বরবর্ণ কয়টা? উত্তর হচ্ছে 2টা। মৌলিক স্বরবর্ণ কয়টা? উত্তর হচ্ছে 2টা। ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে স্লাইড গুলো আপলোড দিলে ভালো হয়। স্লাইড গুলো তো আপলোড দেওয়ার জিনিস না। স্লাইড কি আপলোড দেওয়ার জিনিস? স্লাইড তো ক্লাস নেওয়ার জিনিস। দুই জিনিস। আপনার তো আপনার পড়ার জন্য তো পিডিএফ দিলামই ভাই, পিডিএফ এ কি এই জিনিসগুলো নাই? পিডিএফ এ তো এই জিনিসগুলো আছে। তাহলে স্লাইড কি আপলোড দেওয়ার জিনিস? স্লাইড তো স্লাইড, এটা ক্লাস নেওয়ার জিনিস। প্রত্যেকটা জিনিসের একটা ব্যবহার আছে। এটা কি আপলোড দেওয়ার জিনিস? এটা তো, এটা একটা টিচারের স্লাইড। এটা কি মানে আপলোড দেওয়ার জিনিস? এটা কি স্টুডেন্টদের দেওয়ার জিনিস? আপনারা দেওয়ার জিনিসটা আপনারা দিলামই। পিডিএফ আপনাকে দিয়ে দিলাম ক্লাসের।
আচ্ছা ঠিক আছে, এইবার আমরা যে পয়েন্টটা সেটা হচ্ছে এখানে খেয়াল করে দেখেন, দেখেন ধ্বনিতত্ত্ববিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় নতুন এ ধ্বনি 1974 সালে প্রতিষ্ঠা করেন। তাহলে খেয়াল করে দেখেন আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এ ধ্বনির প্রতিষ্ঠাতা কে, উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্ববিদ আব্দুল হাই। তাহলে আব্দুল হাই তিনি এই যেই আমাদের যেই ধ্বনিটা রয়েছে এ ধ্বনিটা রয়েছে এটা তিনি 1974 সালে তিনি এটা যুক্ত করেন। ওকে, আচ্ছা এইবার আসেন আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, এখানে আমরা মৌলিক স্বরধ্বনির যে কনসেপ্ট এটা আমরা পড়লাম। এইবার আমরা যে পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তো যৌগিক স্বরধ্বনি বললে উত্তর হচ্ছে যৌগিক স্বরধ্বনি কয়টা, উত্তর হচ্ছে 25টা। যৌগিক স্বরধ্বনি কয়টা বলেন, উত্তর হচ্ছে 25টা। তাহলে বাংলায় যৌগিক স্বরধ্বনি কয়টা, উত্তর হচ্ছে 25টা। প্রশ্ন হচ্ছে ভাইয়া 25টা কিভাবে যৌগিক হলো। এবার আমি আপনাকে একটু ভালো করে বিষয়টা বুঝাই, খেয়াল করেন। তো ব্যাপারটা হচ্ছে বাংলায় অনেকগুলো ধ্বনি আছে যেখানে দুইটা ধ্বনি মিলে একটা ধ্বনি তৈরি করে। আবার বলছি, যেখানে দুইটা ধ্বনি মিলে একটা ধ্বনি তৈরি করে, এরকম 25 ভাবে ধ্বনি তৈরি হয়। ধরেন আমি লিখলাম লাউ, এখন খেয়াল করে দেখেন এই লাউ যে লিখি এখানে খেয়াল করে দেখেন শেষে একটা স্বর উচ্চারিত হয় না, আউ। দেখেন তো এই যে আউ স্বরটা যে উচ্চারিত হয় এখানে সরেয়া আর রসাউ দুইটা ধ্বনি, কিন্তু দুইটা ধ্বনি মিলে একটা ধ্বনি তৈরি করছে, সেটা কি, আউ। এই যে আউ ধ্বনিটা, এই ধ্বনিটা দুইটা ধ্বনি কিন্তু একটা ধ্বনি তৈরি করছে, এরকম দুইটা বর্ণ মিলে যখন একটা ধ্বনি তৈরি করে তখন সেটাকে বলা হয়, সেটা হচ্ছে যৌগিক ধ্বনি। ধরেন আমি লিখলাম শিউলি, খেয়াল করেন শিউলি। এখন খেয়াল করে দেখেন তো এই শিউলির ভিতরে দেখেন শি ইউ, এই যে দেখেন ইউ, দেখেন এখানে দুইটা স্বরবর্ণ, কিন্তু দুইটা স্বরবর্ণ মিলে একটা স্বর তৈরি করেছে। এইভাবে 25 রকম স্বর বাংলায় তৈরি হয়, অর্থাৎ দুইটা বর্ণ মিলে এরকম 25 ভাবে স্বর তৈরি করে বিধায় বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25। কয়টি, 25টি। কিন্তু মনে রাখতে হবে যে বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 25টা হলেও যদি বলা হয় যৌগিক স্বরবর্ণ সেক্ষেত্রে উত্তর হচ্ছে দুইটা। কোন দুইটা, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ঔ। কারণ এই দুইটার লিখিত রূপ আছে 50টা বর্ণমালা, 50টা বর্ণের মধ্যে এই দুটা বর্ণ কিন্তু আছে ভাই, আছে না, আছে। এই জন্য এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে যৌগিক স্বরবর্ণ, কারণ এই দুটা লিখিত রূপ আছে। এখন এগুলো যৌগিক কিভাবে আপনি খেয়াল করে দেখেন, যখন আপনি ওই আবার ও লিখলে এটার বিশ্লেষণ কি, স্বরেয় যোগ রস্যউ ও। তাহলে খেয়াল করে দেখেন দুইটা বর্ণ মিলে যখন একটা বর্ণ তৈরি করে এবং সেটা যখন লিখিত রূপ আছে তখন অবভিয়াসলি সেটা হচ্ছে যৌগিক স্বরবর্ণ। আর ওই যে 25টা আছে লিখিত রূপ নাই বিধায় বলা হয় যৌগিক স্বরধ্বনি। ওকে, আমাকে একটু বলেন তো এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা, আমাকে একটু বলেন তো এইটার ব্যাপারটা আপনার কাছে পরিষ্কার কিনা, এইটার ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা। আচ্ছা আফিদ রহমান, পিডিএফ কই পাবো, পিডিএফ কই পাবেন, গ্রুপে গিয়ে একটু খুঁজে দেখেন, নাড়াচাড়া করে দেখেন গ্রুপটারে, তাহলে পাবেন। ওকে, ক্লিয়ার। আমাকে একটু বলেন তাহলে যৌগিক স্বরধ্বনি 25, কিন্তু যৌগিক স্বরবর্ণ বললে সেক্ষেত্রে উত্তর হচ্ছে দুইটা। না বুঝলে বলেন ভাই, লজ্জার তো এখানে কিছু নাই, লজ্জার তো কিছু নাই। ওকে আরেকবার একটু বলে দিচ্ছি, আরেকবার একটু বলছি যে যৌগিক স্বরধ্বনি 25টা, অর্থাৎ এই যে লাউ এখানে সরেয়া যোগ রসাউ আউ, এরকম এখানে দুইটা বর্ণ মিলে একটা স্বর তৈরি করছে, এরকম দুইটা বর্ণ মিলে এরকম 25 ভাবে স্বর তৈরি করতে পারে, এই জন্য যৌগিক স্বরধ্বনি 25টা। আর দুইটা বর্ণ আছে ওই ও, এই দুটো যৌগিক, কারণ এই দুটোকে বিশ্লেষণ করলে পাই স্বরেয় যোগ রস্যই স্বরেয় যোগ ও, স্বরেয় যোগ রস্যই ওই স্বরেয় যোগ রস্য ও। তো এই দুটো বর্ণ মিলে তৈরি হয় এবং এই দুটো যেহেতু বর্ণমালায় দেখা যায় এই জন্য এগুলোকে বলা হয় যৌগিক স্বরবর্ণ। এই জন্য এগুলো, ওকে সবাই ক্লিয়ার, ফাইন, ঠিক আছে। ওকে আমার মনে হয় এইবার সবাই ব্যাপারটা কনসেপ্টটা ধরতে পেরেছেন। এখানে আমি অনেকগুলো উদাহরণ লিখে দিয়েছি, যেমন খেয়াল করে দেখেন আউ উই ও, যেমন শো তুমি শো, এই যে ও ও, শিউলি ইউলি, বি ইয়ে, তারপর হচ্ছে কি পর আই আই, এই যে দেখেন সবগুলো এরকম দুইটা স্বরবর্ণ মিলে তৈরি হয়। ঠিক আছে, ওকে।
তাহলে আমরা এতক্ষণ মৌলিক আর যৌগিক এগুলো হচ্ছে স্বরবর্ণের গঠনগতভাবে স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করা হয়। স্বরবর্ণকে আরো এক ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে স্যার একজন স্যার বলেছেন দুইটাই সঠিক। স্বরেয় দিয়ে বললে স্বরেয় যোগ রস্বই এটাও সঠিক, আর ও যোগ রস্বই এটাও সঠিক, দুটাই সঠিক, কোনোটাই ভুল না। আচ্ছা, তো এই যে এই ব্যাপারটা এটা হচ্ছে গঠনগত ভাবে। এইবার আসেন উচ্চারণগত ভাবে আমরা স্বরধ্বনিকে ভাগ করতে পারি। খুবই সিম্পল, জিনিসটা আমি আপনাকে ক্লিয়ার করি। উচ্চারণগত ভাবে স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়, কি কি? প্রথমত একটা হচ্ছে রস্ব স্বর, একটা কিশোর রস্ব স্বর। তো রস্ব স্বর বাংলায় চারটা, অর্থাৎ যেগুলোর উচ্চারণ কম কম সময় ধরে করতে হয়, যেমন স্বরেয়, রসই, রসাউ, রি। স্বরবর্ণের ভিতরে এই চারটার উচ্চারণ খুব কম সময় করতে হয়, জন্য এগুলো রস্ব স্বর। তাহলে দীর্ঘস্বর কয়টা? বাকি কয়টা আছে? বাকি সাতটা হচ্ছে দীর্ঘস্বর, অর্থাৎ সরেয়া, অর্থাৎ দীর্ঘই, বাকি যেগুলো আছে দীর্ঘ, মানে এই চারটা ছাড়া বাকি সবগুলো চারটা, বাকি সাতটা। দেখেন সরেয় যখন উচ্চারণ করেন সরেয়, কিন্তু সরেয়র থেকে সরেয়া এটার উচ্চারণটা দীর্ঘ না, এই জন্য দীর্ঘস্বর, সরেয়াটা দীর্ঘস্বর। রসই কম, দীর্ঘই দীর্ঘস্বর। তাহলে বাংলায় রস্বস্বর কয়টা? চারটা। বাংলায় দীর্ঘস্বর কয়টা? বাকি সাতটা। আমাকে একটু বলেন উচ্চারণগত ভাবে আমরা যে স্বরধ্বনিকে যে ভাগ করেছি এই ব্যাপারটা ক্লিয়ার কিনা, আমাকে একটু বলেন। ক্লিয়ার? আমাকে একটু বলেন তো ক্লিয়ার কিনা। ক্লিয়ার কিনা? ওকে, রাফিদ রহমান বলেছে এই পিডিএফ গুলো কোথায় পাবো? এখন পর্যন্ত মনে হয় দুইবার কমেন্ট করছেন। বললাম না ভাই, গ্রুপে ঢুকেন, গ্রুপে ঢুকে কয়েকটা পোস্ট দেখেন, মাত্র 2 দিন হয়েছে গ্রুপ খুলছে। এখন কি গ্রুপে কি হাজার হাজার পোস্ট এমন কিছু? তো গ্রুপে ঢুকে একটু দেখেন না, দেখলেই তো পারবেন। মানুষ শ্বশুর বাড়িতে আসলে মানুষ যেরকম রুম থেকে বাইর হয় না, এদের অবস্থাটা হচ্ছে এরকম। গ্রুপে ঢুকে দেখলে কি হয়েছে, দুনিয়ার আজেবাজে সব সাইডে ঢুকে যায়, খালি আমাদের গ্রুপে ঢুকতে এদের সমস্যা, গ্রুপে ঢুকতে এদের লজ্জা লাগে। তো গ্রুপে আমরা কি এমন কাম করি যে এদের গ্রুপে ঢুকতে লজ্জা লাগে? তারা গ্রুপে ঢুকে দেখে না, দেখলেই তো হয়, রুটিন দেওয়া হয়, সবকিছু দেওয়া হয়। ডেলি অন্তত একবার ঢুকি না, ডেলি 2বার গ্রুপটাতে ঢুকে দেখি কোন জিনিস আপডেট আসছে কিনা। কি একটা অবস্থা ভাই! কাদেরকে পড়াই জিনিসগুলো? তো মানে বাচ্চা পোলা পাই না যে আমাকে এই জিনিসগুলো বারবার বলতে হবে, একই জিনিস বারবার রিপিট করা লাগে। দীর্ঘটা আরেকবার বুঝেন, মানে এই চারটার উচ্চারণের তুলনায় বাকি যে সাতটা আছে, যেমন সরেয়া, যেমন দীর্ঘই, যেমন দুর্গাউ, এ, ওই, ও, ও, এগুলোর উচ্চারণটা সাধারণত এগুলো থেকে উচ্চারণটা দীর্ঘ হয়, দীর্ঘ সময় হয়। সরেয় শেষ, সরেয়া দেখেন দীর্ঘ উচ্চারণ, রসই দীর্ঘই দীর্ঘ উচ্চারণ, এই জন্য এগুলো দীর্ঘস্বর, এই চারটা রস্বস্বর। দীর্ঘস্বর সাতটা কি কি? আরে ভাই বারবার বলছি যে এই চারটা ছাড়া বাকি যেই এই চারটা ছাড়া বাকি যেই সাতটা স্বরবর্ণ আছে এগুলো হচ্ছে দীর্ঘস্বর। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের স্বর কেন্দ্রিক যে আলোচনা, এই আলোচনাটা আমার মনে হয় যে আমরা বুঝতে পেরেছি। স্বর কেন্দ্রিক যে আলোচনা এটা আমাদের মোটামুটি ক্লিয়ার। রস্বস্বর, দীর্ঘস্বর, যৌগিক স্বর, মৌলিক স্বর, মৌলিক স্বরধ্বনি, মৌলিক যৌগিক স্বরধ্বনি, সবকিছু আমাদের ক্লিয়ার। ঠিক আছে, জিনিসটা খুব সিম্পল, আমার মনে হয় যে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। ওকে, এইবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করি। আপনারা আমাকে একটু বলেন তো, দুইটা প্রশ্নের উত্তর দেন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে বাংলায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত? ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত? বাংলায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত? 2 নাম্বার হচ্ছে, যদি এটা পারেন তাহলে 2 নাম্বার প্রশ্নটা একটু বলেন যে বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত। 2 নাম্বার বলেন, বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত? বলেন দ্রুত, একটু উত্তর করেন দেখি পারেন কিনা। দ্রুত। ওকে, ওকে, আশিকুর উত্তর করেছে, রাফিয়া উত্তর করেছে, আখিমনি উত্তর করেছে, গুড, ভেরি গুড। আহ ভেরি গুড। নুসরাত জাহান জেরিন উত্তর করেছে, সাদিয়া উত্তর করেছে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ভেরি গুড। হ্যাঁ, এইবার আসেন, আমাদের এখন মাথাটা অনেকটা অনেকে নষ্ট হয়ে যাবে।
প্রথমত হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত আমরা সবাই জানি 39, কিন্তু ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত? উত্তর হচ্ছে 30। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ব্যঞ্জন বর্ণ আর ব্যঞ্জন ধ্বনির ভিতরে পার্থক্য কি? এখানে 39 হলেও এখানে কেন 30? তো ব্যাপারটা একটু জটিল আছে। এই জিনিসটা হয়তো মানে ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30 এটা হয়তো অনেকে জানেন না, এবং জানলেও এই ব্যাপারটার ভিতরে পার্থক্য অনেকে জানেন না। প্রথমত ব্যঞ্জন বর্ণ 39, এটাতে কোনো ডাউট নাই, কারণ 39টা বর্ণের ফিজিক্যাল স্ট্রাকচার আছে, ক খ ঘ গ প্রত্যেকটা দেখতে আলাদা, এই জন্য ব্যঞ্জন বর্ণের সংখ্যা 39, ফাইন। কিন্তু ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টা? 30টা। সেক্ষেত্রে প্রশ্ন হতে পারে ভাইয়া 9টা কোথায় গেল, 9টা কই হারাই গেল, 9টা হারালো কেন, এবং হারানোর ব্যাপারটাও আপনাকে ক্লিয়ার করি। দেখেন ধ্বনি মানে কি? ধ্বনি মানে হচ্ছে উচ্চারণ। তো ব্যঞ্জন বর্ণ এই 39টার ভিতরে 9টা বর্ণ আছে, এই 9টা বর্ণের উচ্চারণ অন্য বর্ণের মতো সেম 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 উচ্চারণ। এখন দুইটা বর্ণের উচ্চারণ যদি সেম, তাহলে দুইটা বর্ণের ধ্বনিও তো একটা হবে। খেয়াল করেন এদিকে, আমার দিকে খেয়াল করেন এভরিওয়ান। বারবার বলবেন ভাই বুঝি নাই বুঝি নাই বুঝি নাই, কিন্তু আমি যে আপনাকে এখন যে জিনিসটা বুঝাবো, যে এই জিনিসটা আপনি যদি ভালো করে একবার বুঝেন আপনার আর বুঝা লাগবে না। খেয়াল করেন, আমি লিখলাম, ধরেন আমি লিখলাম জ, আবার লিখলাম বর্গীয় জ। দেখেন তো এই দুটো জয়ের উচ্চারণ সেম না? কথা বলেন, উচ্চারণ সেম? সেম উচ্চারণ ভাই। এখন দুইটা বর্ণ, এখানে বর্ণ কয়টা বলেন, এখানে বর্ণ কয়টা? দুইটা। বর্ণ কয়টা? দুইটা। কিন্তু এখানে ধ্বনি উচ্চারণ কয়টা? একটা। দুইটার উচ্চারণ কি আলাদা আলাদা? না একটা। একটা একটা কয়টা? একটা। এখন উচ্চারণ যদি একটা হয় তাহলে এখানে ধ্বনি কি দুইটা? না, এখানে ধ্বনি একটা। এখানে ধ্বনি কয়টা? একটা। তাহলে এখানে বর্ণ কয়টা? দুইটা। এখানে ধ্বনি কয়টা? একটা। ভালো করে বুঝেন। আবার আমি লিখলাম মূর্ধন্য ন, আমি লিখলাম দন্ত ন, বর্ণ কয়টা? দুইটা, কিন্তু দুইটার উচ্চারণ এক না। ধরেন আপনি লিখলেন রণ, এখন আপনি যদি এটা লেখেন সেম উচ্চারণ। আবার রণ আপনি যদি মূর্ধন্য ন দেন সেম উচ্চারণ। তাহলে দুইটার বর্ণ কয়টা? দুইটা। ধ্বনি কয়টা? একটা। ব্যাপারটাকে বুঝতে পেরেছেন? আবার আমি লিখলাম অনুস্বার, আমি লিখলাম উ, ধরেন আমি রং লিখলাম রং, এভাবেও লিখলাম এভাবেও লিখলাম, দেখেন সেম উচ্চারণ না? তাহলে বর্ণ কয়টা এখানে? দুইটা। তাহলে ভাইয়া ধ্বনি কয়টা এখানে? একটা। কয়টা ধ্বনি? একটা। কারণ এরকম 9টা বর্ণ আছে, যে 9টা বর্ণের উচ্চারণ অন্য বর্ণের সাথে মিলে যায়, যেটা দুইটা বর্ণ কিন্তু ধ্বনি একটা, উচ্চারণ একটা, এই জন্য ধ্বনি একটা। এরকম 9টা বাদ পড়ে গিয়েছে, সেই 9টা কি কি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে বলেন এই ব্যাপারটা ক্লিয়ার কিনা, অর্থাৎ কিভাবে বাংলায় ব্যঞ্জন বর্ণ 39টা হলো, ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কিভাবে 30টা হলো, এই কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন তো। বলেন বলেন জিনিসটা ক্লিয়ার কিনা, দ্রুত দ্রুত। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, দ্রুত। ক্লিয়ার? ওকে ফাইন, এভরিওয়ান। ওকে ক্লিয়ার, গুড, ভেরি গুড। এইবার আসেন যে বর্ণগুলোর কথা আপনাদেরকে বললাম, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু বুঝাই, এই জিনিসটা আপনাদেরকে একটু বুঝাই। আহ এই যে এখানে খেয়াল করে দেখেন, এখানে এই স্লাইডে এই জিনিসটা খুব সুন্দর করে দেওয়া আছে, যে দেখেন মূর্ধন্য ণ, এটা ধ্বনি প্লাস এটা বর্ণ, কিন্তু মূর্ধন্য ণ এটা কেবল বর্ণ, অর্থাৎ এটা ধ্বনি হিসাবে এটা আসে না, এরকম। তো দেখেন এরকম এই মূর্ধন্য ণ, ঝ, উ, ই এগুলো আ দিয়ে বর্ণ মানে রিপ্লেস করা যায়, যেমন মেয়া। আবার এই যে শেষে মি আ, একই উচ্চারণ। এই দুইটা, এই মূর্ধন্য ষ খণ্ডত্ব, আবার দেখেন ত আর খণ্ডত্ব একই জিনিস, তাহলে বসার মূর্ধন্য ষ অনুসার। তো এটা আপনাদের জানার দরকার নেই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি, যে আসলে মানে ঘটনাটা আসলে কিভাবে ঘটছে এই জিনিসটা দেখানোর জন্য। ওকে, তো আমার মনে হয় এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার। ওকে, আসেন এই ব্যাপারটা ক্লিয়ার হলে আমরা কিছু প্রশ্ন সমাধানে চলে যাই। তো প্রশ্নটা হচ্ছে থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা 2017, বাংলা স্বরধ্বনিতে কয়টি রস্বস্বর আছে? সলভ করেন। বাংলা স্বরধ্বনিতে কয়টা রস্বস্বর আছে? দ্রুত প্রশ্নটা সলভ করেন। বাংলা স্বরধ্বনিতে কয়টা রস্বস্বর আছে? মানে কোন 9টা ভাই, এটা যেন আপনার জন্য ইম্পর্টেন্ট না। আপনি খালি আপনার পরীক্ষাতে কখনো আসবে না কোন 9টা, আপনার পরীক্ষাতে আসবে স্বর বর্ণের সংখ্যা কত, ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত, ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত। ওকে, দ্রুত সলভ করেন, দ্রুত সলভ করেন এটা, এই প্রশ্নটা। থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা 2017। ওকে ফাইন, তো আমরা জানি বাংলায় স্বর
বাংলায় স্বরধ্বনির সংখ্যা কয়টা? স্বর 4 আর দীর্ঘস্বর রস্বস্বর কয়টা? 4টা। ওকে, সঠিক উত্তর কি 4। ওকে ফাইন। এইবার আসেন এলজিইডি তে সহকারী পরিচালক প্রকৌশলী 2018 প্রশ্ন হচ্ছে বাংলায় স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আসে? দেখেন রস্বস্বর থেকেও প্রশ্ন আসছে, এবার প্রশ্ন আসছে দীর্ঘস্বর কয়টা। তাহলে সলভ করেন যে দীর্ঘস্বর কয়টা। সবাই একটু নিয়মিত নোট করেন এবং নোটগুলো একটু গ্রুপে দিয়েন দয়া করে। ওকে বলেন, বাংলা স্বরধ্বনিতে মোট কয়টা দীর্ঘ স্বর আছে? বাংলা স্বরধ্বনিতে মোট কয়টা দীর্ঘ স্বর আছে? বাংলা স্বরধ্বনিতে মোট কয়টা দীর্ঘ স্বর আছে? বাংলা স্বরধ্বনিতে মোট কয়টা দীর্ঘস্বর আছে? গুড, ভেরি গুড। উত্তর হচ্ছে কয়টা? 7টা। ওকে, এবার আসেন কোনটি মৌলিক স্বরধ্বনি নয়? কোনটি মৌলিক স্বরধ্বনি নয়? খেয়াল করেন এই প্রশ্নটা আমি আপনাকে একটু বলি। কোনটি মৌলিক স্বরধ্বনি, সরি নয় না, সরি আমি ভুল বলছি প্রশ্নটা। কোনটি মৌলিক স্বরধ্বনি, অর্থাৎ মৌলিক স্বরধ্বনি কয়টা মনে আছে? মৌলিক স্বরধ্বনি 7টা। দেখেন তো ওই 7টার ভিতরে এখানে কোনটা আছে? ওই 7টার ভিতরে এখানে কোনটা আছে? মৌলিক 7টার ভিতরে এখানে কোনটা আছে? তো একদম ইজি প্রশ্ন, আমার মনে হয় যে আপনারা মানে পারার মতো, উত্তর করার মতো একটা প্রশ্ন। আমাকে একটু বলেন তো এই এই প্রশ্নটা আপনার কাছে কতটুকু ক্লিয়ার? ওকে, সো এইটার উত্তর কি হবে বলেন তো, দেখি পারেন কিনা। এইটার উত্তর, গুড, ভেরি গুড, এটার উত্তর হচ্ছে এইটা। ওকে, ওই 7টার ভিতরে এটা ছিল। ওকে, সো এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা এইবার আসেন, কোন দুটি স্বরধ্বনি নয়? কোন দুটি মূল স্বরধ্বনি নয়? আচ্ছা এখন মূল স্বরধ্বনি মানে কি? মানে সহজ কথা বললে মূল স্বরধ্বনি নয় এটা মানে হচ্ছে কোন দুটাকে বিশ্লেষণ করা যায়, কোন দুটাকে আপনি বিশ্লেষণ করতে পারবেন। সহজ কথা হচ্ছে এটা, মূল স্বরধ্বনি নয় মানে মানে যৌগিক আর কি, বা যে কোন বিশ্লেষণ করা যায় এমন কোনটা। তো মূল স্বরধ্বনি নয়, দ্যাটস মিন কোনটাকে, কোন দুইটাকে আপনি বিশ্লেষণ করতে পারবেন। আসেন এই প্রশ্নটা একটু সলভ করেন। এই প্রশ্নটা এসেছে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2015। দ্রুত। গুড, ভেরি গুড, ভেরি গুড, সবার উত্তর সঠিক হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, গুড। একটু ট্রাই করেন, দেখেন পারেন কিনা। ওকে, এরিনা উত্তর করেছে, সুমাইয়া আশা উত্তর করেছে, আব্দুর রাফি আপন উত্তর করেছে, জিনাত উত্তর করেছে, তানভীর রাহাত উত্তর করেছে, সুদীপ্ত সরকার উত্তর করেছে। গুড, ভেরি গুড। মিশকাতুল জান্নাত উত্তর করেছে, স্বপ্নির রায় উত্তর করেছে, আবিবা। ওকে, গুড, ভেরি গুড, ভেরি গুড। তার মানে আমরা জানলাম যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন দুটাকে আমরা বিশ্লেষণ করতে পারবো না। মনে আছে যে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ এগুলোকে বলা হয়, এই দুটাকে বলা হয় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বা যৌগিক স্বরবর্ণ। ওকে, যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বা যৌগিক স্বরবর্ণ। ওকে, তো আমার মনে হয় যে এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার। এইবার আসেন অর্ধস্বর, 4টা অর্ধস্বর আছে, এগুলো আমি আপনাকে একটু বলে দিই। অর্ধস্বর অর্থাৎ যেগুলো অর্ধেক রূপে উচ্চারিত হয়। ডিটেলসে এখানে যাচ্ছি না, ডিটেলসে যাওয়ার দরকার নাই। এই 4টা স্বর অর্থাৎ পরীক্ষাতে সাধারণত প্রশ্ন আসে এটা যে কোন কোনগুলো অর্ধস্বর। অর্ধস্বর কয়টা? 4টা, রসই রসৌ এ ও। তো এই 4টা, যেমন আমি যদি বলি খাই, খাই, দেখেন খাই থেমে যেতে হচ্ছে, অর্থাৎ এই যে শেষে যে রসইটা আছে এটার পূর্ণ উচ্চারণ হচ্ছে না, এটার কি হচ্ছে না, পূর্ণ উচ্চারণ হচ্ছে না। তো এরকম এই 4টা রসই রসৌ এ ও, আমার সাথে সাথে বলো রসই রসৌ এ ও। অর্ধস্বর কয়টা? 4টা। কি কি? রসই রসৌ এ ও, রসই রসৌ এ ও, রসই রসৌ এ ও, রসই রসৌ এ ও, রসই রসৌ এ ও। এই 4টা হচ্ছে কি? এই 4টা হচ্ছে অর্ধস্বর। ফাইন। তো অর্ধস্বরের ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার। এইবার আমরা এখন যে পয়েন্টটাতে আলোচনা করব এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করেন। এখন আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ক থেকে ম পর্যন্ত এখানে মোট বর্ণ আছে 25টা। এই 25টাকে বলা হয় বর্গীয় বর্ণ। আবার মনিক চৌধুরীর বইতে এগুলোতে স্পর্শ বর্ণ বলা হয়েছে, যদিও নতুন বোর্ড বই অনুযায়ী স্পর্শ বর্ণ 20টা। তো এইটা একটা বিতর্কিত বিষয়, এজন্য আমি এই প্রসঙ্গটা স্কিপ করতেছি যে স্পর্শ বর্ণ আসলে কয়টা হবে। তো এখন আর এই ধরনের প্রশ্নগুলো আসবেও না। 20টা অপশনে থাকলে 25টা থাকবে না, 25টা অপশনে থাকলে 20টা অপশনে থাকবে না। ঠিক আছে, এখন
এই 25টা বা 20টা, আমরা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক থেকে ম পর্যন্ত, এই 25টা বর্ণ নিয়ে আমাদের আলোচনা। তো খেয়াল করেন, আমি একটু এই বর্ণগুলো একটু লিখি। ক, খ, গ, ঘ, ঙ। আচ্ছা, এরপর খেয়াল করেন চ, ছ, জ, ঝ, ই। এরপর দেখেন ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। ওকে। আচ্ছা, স্যার এগুলো মনে রাখার কোনো ম্যাজিক নেই? ব্যাকরণ ম্যাজিকের জিনিস না, ব্যাকরণ বুঝে বুঝে পড়ার জিনিস। আমার কাছে কোনো ম্যাজিক নেই, আমি বুঝে বুঝে পড়াই। তো যারা বুঝে বুঝে পড়তে পারেন তারাই ক্লাস করবেন এবং উপকৃত হবেন। ওকে, এটা ব্যাকরণ, এটা আপনার সাহিত্য না যে আপনি ছন্দ দিয়ে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, ছন্দ টন্দ দিয়ে মুখস্থ করতে পারেন, কিন্তু আলটিমেট দেখবেন যে আবার ভুলে গেছেন। ওকে, এইবার আসেন। আচ্ছা আচ্ছা, ভুল লেখছি নাকি? যত আগে হবে, ও আচ্ছা আচ্ছা, সরি সরি, ঝ ঝ, ঠিক আছে, দুঃখিত। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এখন একটা ভালো করে একটু খেয়াল করেন, এই যে প্রথমে দেখেন ক বর্গের যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে অল্প প্রাণ। আপনাদেরকে একটু বলে রাখি, এই যে এই ক বর্গ, এই 5টা ক বর্গ, এই 5টা চ বর্গ, এই 5টা ট বর্গ, এই 5টা ত বর্গ, এই 5টা প বর্গ, 5টা বর্গ আছে এখানে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে কয়টা বর্গ, উত্তর হচ্ছে 5টা বর্গ। তো প্রথমে যে বর্ণগুলো থাকে এগুলোকে বলা হয়, অর্থাৎ এই কলামের বর্ণগুলো এগুলো হচ্ছে অল্প প্রাণ। আবার এই কলামের বর্ণগুলো এগুলো হচ্ছে মহাপ্রাণ। আবার এই কলামের বর্ণগুলো আবার অল্প প্রাণ। আবার এই কলামের বর্ণগুলো আবার মহাপ্রাণ। আর এই কলামের বর্ণ যেগুলো রয়েছে এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে নাসিক্য। অর্থাৎ আপনি মনে রাখবেন, 1 আর 3 এই দুটো হচ্ছে অল্প প্রাণ, অর্থাৎ কলাম 1 কলাম 3 অল্প প্রাণ, কলাম 2 এবং কলাম 4 এগুলো হচ্ছে মহাপ্রাণ, কলাম 2 এবং কলাম 4 মহাপ্রাণ। এখন প্রশ্ন হচ্ছে অল্প প্রাণ জিনিসটা কি? এই জিনিসটা একটু বুঝেন, খুব ইন্টারেস্টিং জিনিস। দেখেন যখন আপনি উচ্চারণ করেন ক, দেখেন নিঃশ্বাসের যে প্রয়াস, যে খুব কম সময়ে আপনি কিন্তু জিনিসটা উচ্চারণ করে ফেলেন। এই যে দেখেন বাতাসের প্রবণতা কম, ক। দেখেন আপনি খ উচ্চারণ করেন, খ, খ। তার মানে খেয়াল করে দেখেন তো, খ যখন উচ্চারণ করেন তখন বাতাসের প্রবণতা বেশি, এর জন্য খ মহাপ্রাণ। আবার দেখেন গ, দেখেন অল্প প্রাণ, ঘ বাতাসের প্রবণতা বেশি, আবার মহাপ্রাণ। এই জিনিসটা আমি আপনাকে আরো ইজিলি ব্যাপারটা বুঝাইতে পারি। যেমন সাপোজ আপনি খেয়াল করে দেখেন, খুব মনোযোগ দেন, সর্বোচ্চ মনোযোগটা এখন এখানে দেন। ধরেন এটা একটা টাকা। এখন দেখেন আমি এই ক উচ্চারণ করব, দেখেন আমি এই ক উচ্চারণ করব, এই যে দেখেন ক, দেখেন ক, ক, মুখ দিয়ে বাতাস খুব কম বের হচ্ছে, টাকাটা কিন্তু নড়তেছে না। দেখেন এবার আমি সবগুলো উচ্চারণ করতেছি, ক, খ। দেখেন এই যে, খেয়াল করেন একদম, এই যে ক, খ, ক, খ। দেখেন এই যে যখন খ উচ্চারণ করছি তখন টাকাটা কিন্তু পড়ে যাচ্ছে। আবার দেখেন এই যে চ, ছ। দেখেন চ, ছ। আবার দেখেন ট, ঠ, ট, ঠ, ত, থ, ত, থ। কেন এগুলো উচ্চারণ করলে কেন, কেন কাগজটা নড়ে যাচ্ছে? কারণ তখন আমার মুখ দিয়ে বাতাসের প্রবণতা বেশি, আর বাতাসের প্রবণতা বেশি মানে মহাপ্রাণ, বাতাসের প্রবণতা অল্প মানে অল্প প্রাণ। দেখেন গ, ঘ, জ, ঝ, ড, ঢ, ত, থ, ত, ধ, দ, ধ, ব, ভ, ব, ভ। বুঝছেন? তাহলে অল্প প্রাণ প্রথম কলাম ক চট তপ, এগুলো অল্প প্রাণ। এবার মনে রাখবেন ক চট তপ অল্প প্রাণ, ক ছোট তপ অল্প প্রাণ। আবার দেখেন খ ছোট তপ মহাপ্রাণ। আবার দেখেন গ ছোট তপ অল্প প্রাণ, গ ছোট তপ মহাপ্রাণ। ক ছোট তপ, খ ছোট তপ আমরা এইভাবে মুখস্থ করছিলাম। ঠিক আছে, আমাকে একটু বলেন অল্প প্রাণ মহাপ্রাণের এই ব্যাপারটা আমার মনে হয় যে ক্লিয়ার, যে এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে, কোনটা অল্প প্রাণ কোনটা মহাপ্রাণ। এইবার একটা জিনিস খেয়াল করে দেখেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে প্রথম যে 2 কলামের বর্ণগুলো আছে, এই 2 কলামের বর্ণগুলো এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে অঘোষ। কেন এগুলোকে অঘোষ বলে? কারণ এগুলো উচ্চারণের সময় আপনার এই যে স্বরতন্ত্রটা কাঁপে না, অঘোষ মানে কাঁপে না।
যখন স্বরতন্ত্রটা কাঁপে না, যেমন দেখেন ক খ, দেখেন এই জায়গাতে কিন্তু খুব কাঁপে না, ক খ, ক খ, ছ ছ, ট ঠ। কিন্তু এই তিন কলাম যে আছে, এই তিন কলামের বর্ণগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে ঘোষ বর্ণ। ঘোষ মানে কি? ঘোষ মানে হচ্ছে কাঁপে। দেখেন আপনি এখানে একটু হাত রাখেন, ঘ ঘ, দেখেন হালকা কেঁপে উঠে আমাদের স্বরতন্ত্র। গ ঘ, ঝ ঝ, ঢ ঢ, দেখেন হালকা কেঁপে উঠে। এই জন্য এই বর্ণগুলো, এগুলো হচ্ছে ঘোষ বর্ণ। তাহলে প্রথম দুই কলাম এগুলো অঘোষ, শেষের তিন কলাম এগুলো ঘোষ। প্রথম কলাম অল্প প্রাণ, দ্বিতীয় কলাম মহাপ্রাণ, তৃতীয় কলাম অল্প প্রাণ, চতুর্থ কলাম মহাপ্রাণ, পঞ্চম কলাম নাসিক্য বর্ণ। তাহলে বর্গীয় বর্ণগুলোর ভিতরে নাসিক্য বর্ণটা আমরা পাই পাঁচটা: উ, ইয়, দন্তন, মূর্ধন্য, ম। নাসিক্য মানে কি? যেগুলো উচ্চারণের সময় আমাদের শ্বাসবায়ু নাকের উপর আঘাত করে, বা যেগুলো উচ্চারণের সময় নাক দিয়ে বাতাস বের হয়। উ, উ, দেখেন নাকের সাথে বাধাপ্রাপ্ত হচ্ছে। ইয়, উ, ইয়, ঠিক আছে? তাহলে জিনিসটা কিন্তু খুব সিম্পল, জিনিসটা খুব সিম্পল। অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, নাসিক্য, এই কনসেপ্টটা আমার মনে হয় যে ক্লিয়ার। এইবার আমাকে বলেন এই চারটা ক্লিয়ার কিনা। এই চারটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, এই চারটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। এখন দেখেন পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, ধরেন আমার পরীক্ষাতে প্রশ্ন এলো যে এই প্রশ্নটা একটু সলভ করেন। প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি, নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ? নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ? প্রশ্নটা হচ্ছে এমন, নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ? ক, অপশন ক, খেয়াল করেন, অপশন ক উ, অপশন খ ক, খেয়াল করেন, অপশন গ খ, তারপর আমার শেষ অপশন সেটা হচ্ছে ঝ। এইবার আসেন প্রশ্ন সলভ করেন। নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ? সরি, ঘোষ মহাপ্রাণ না, এটা হবে অঘোষ মহাপ্রাণ। নিচের কোনটি অঘোষ মহাপ্রাণ? প্রশ্ন সলভ করেন। নিচের কোনটি অঘোষ মহাপ্রাণ? নিচের কোনটি অঘোষ মহাপ্রাণ? প্রশ্ন সলভ করেন। নিচের কোনটি অঘোষ মহাপ্রাণ? নিচের কোনটি অঘোষ মহাপ্রাণ? বুঝে উত্তর করেন। অঘোষ মহাপ্রাণ। নিচের কোনটি অঘোষ মহাপ্রাণ? ভুল হচ্ছে কেন উত্তর? অঘোষ মহাপ্রাণ। আচ্ছা, নাসিম হাসান বলেছে এর আগে এসব মুখস্থ করতে করতে জীবন শেষ, আর আজকে মাত্র 1 মিনিটে ক্লিয়ার হয়ে গেল। আর আব্দুল্লাহ হোসেন বলেছে এগুলোও অনেক আগেরই নিয়ম, জানা না থাকলে এরকমই হয়। আব্দুল্লাহ হোসেন, আপনার জানা থাকলে আপনারা কেউ কোর্সে ভর্তি হতে বলছে? এটা এটা কেমন কথা ভাই? একটা মানুষ সে না জানতেই পারে, আপনি জানতেই পারেন, তাই বলে এই রিপ্লাই দিয়ে আপনি জানেন, এটা তো মানুষকে জানানোর দরকার নেই। বিনয়ী হতে হবে, ঠিক আছে? সব জায়গায় জানলে, যারা জানে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা চুপ থাকে। তো আপনি আরেকজনের রিপ্লাই দিতেছেন যে এগুলো অনেক আগেরই নিয়ম, না জানলে এমনই হয়। এটা কেমন রিপ্লাই? সে জানতে নাই পারে, তার কাছে এই জিনিসটা আজকে হয়তো নতুন শিখতে পারে, তার কাছে ভালো লাগতে পারে এই জিনিসটা, আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করবেন। তা না, আপনি তার বলছেন যে এগুলো অনেক আগেরই নিয়ম। তো এটা ঠিক না। মানে আপনি জানেন আর সে জানে না, দুটোর ভিতরে পার্থক্য এটা হওয়া উচিত যে আপনি চুপ থাকেন, আপনার ব্যবহার তার থেকে অনেক নমনীয়। আপনার ব্যবহার যদি উদ্যত হয় তাহলে আপনি আসলেই কিছু জানেন না। জানলেই মানুষ হওয়া যায় না, বুঝছেন? এই জিনিসটা মানে ব্যক্তিত্ব অর্জন, এটা খুব বড় একটা বিষয়। সবাই জানে শয়তানও কিন্তু পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষদের ভিতরে অন্যতম ছিল শয়তান, কিন্তু সে কিন্তু মানুষের কাছে, আমাদের কাছে শয়তান নামে পরিচিত, সমাদৃত না, ঠিক আছে? সো জানলেই হবে না, জানাটার জানেন এই ব্যক্তিত্ব অর্জন করতে হবে। ওকে, আসেন। আচ্ছা, এইবার খেয়াল করেন প্রশ্নটা এমন ছিল, প্রশ্নটা ছিল যে, প্রশ্নটা হচ্ছে যে প্রথমত হচ্ছে অঘোষ বলেছি, এরপর হচ্ছে মহাপ্রাণ বলেছি। তাহলে অঘোষ বললে, অঘোষ তার মানে এই দুই কলামের হবে। এখন বলেছি মহাপ্রাণ, তার মানে এই মহাপ্রাণ এগুলোর ভিতরে আছে। তো এগুলোর ভিতরে একমাত্র ক্ষয়, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যে অঘোষ মহাপ্রাণ। ওকে, এইটা তার মানে আমাদের সঠিক উত্তর হবে এইটা, এইটা, ঠিক আছে? সো আমাদের খটা যেটা আছে, অর্থাৎ আমাদের এই সি নাম্বার অপশন যেটা, এটা আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? এটা আমাদের রাইট অ্যান্সার। ওকে, সো এই টাইপ আমাদের পরীক্ষাতে কিন্তু মানে প্রশ্ন আসতেই পারে, আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে? এবং আমি যখন সলভ করব,
আমি যখন সলভ করব তখন জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমি যখন জিনিসটা আপনাকে আরো ইয়ে করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আসেন এবার আমরা কিছু বর্ণ সম্পর্কে একটু জানি। প্রথমত, পরাশ্রয়ী বর্ণ কয়টা? পরাশ্রয়ী, এই পরাশ্রয়ী বর্ণ বাংলায় তিনটা। কয়টা? তিনটা। কি কি? একটা হচ্ছে বিসর্গ, অনুস্বার, আর একটা হচ্ছে চন্দ্রবিন্দু। অর্থাৎ এই 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 যে বর্ণ, তিনটা বর্ণ আছে, এই তিনটা বর্ণ অন্যের আশ্রয় ছাড়া কখনো ব্যবহৃত হতে পারে না। তো এই তিনটা বর্ণ, এগুলো সবসময় অন্যের আশ্রয় নিয়ে ব্যবহৃত হয় বিধায় এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে পরাশ্রয়ী বর্ণ কয়টা, উত্তর করবো আমরা তিনটা। কয়টা বর্ণ বলেন? উত্তর হচ্ছে তিনটা বর্ণ আমরা উত্তর করব। আসেন, পরীক্ষাতে প্রশ্ন হতে পারে শীষ বর্ণ কয়টা, উত্তর হচ্ছে তিনটা। তাহবে স, মূর্ধন্য স, দন্ত স। অর্থাৎ এই তিনটা বর্ণ উচ্চারণের সময় শীষ দেওয়ার মতো আওয়াজ তৈরি করে। দেখেন, তাহলে স, দন্ত স, মূর্ধন্য স, এইবার শীষ বর্ণ আমরা পেলাম কয়টা? তিনটা। কিন্তু যদি পরীক্ষাতে প্রশ্ন আসে উষ্ম বর্ণ কয়টা, উত্তর চারটা। এই শীষ বর্ণের সাথে আপনি একটা যুক্ত করে দিবেন, তাহলে স, মূর্ধন্য স, দন্ত স, আর একটা হচ্ছে হ। ঠিক আছে, তো এই যে বর্ণটা আছে, এই বর্ণ, আচ্ছা, তো এই উষ্ম বর্ণ যখন আমাদের পরীক্ষাতে যখন প্রশ্ন আসবে সেক্ষেত্রে আমরা উত্তর করব কয়টা বলেন? উত্তর হচ্ছে চারটা। উষ্ম বর্ণ চারটা, অর্থাৎ এই বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের মুখনিসৃত আওয়াজটা গরম বাতাস বের হয়। ঠিক আছে, এরপর আসেন কম্পন জাত বর্ণ কয়টা? কম্পন, এই কম্পন জাত বর্ণ একটা, র। দেখেন উচ্চারণের সময় কম্পনের মতো আওয়াজ তৈরি করে, র, র। ওকে, আচ্ছা, এরপর আসেন পার্শ্বিক বর্ণ কোনটা? পার্শ্বিক বর্ণ বললে উত্তর হচ্ছে র, সরি, পার্শ্বিক বর্ণ বললে উত্তর হচ্ছে ল। পার্শ্বিক বর্ণ কোনটা? উত্তর হচ্ছে ল। ঠিক আছে, তো এটা কি বর্ণ ভাই? ত, খণ্ডত্ব, খণ্ডতে পরা পরা বিসর্গ, অনুস্বার, চন্দ্রবিন্দু। খণ্ডত্ব, এটা কি বর্ণ? এটা হচ্ছে তয়ের খণ্ডরূপ। এবং কি বর্ণ? নতুন বইয়ের শীষ দুইটা না, অ্যাকচুয়ালি শীষ বর্ণ তিনটা, কিন্তু শীষ ধ্বনি দুইটা। কেন শীষ ধ্বনি দুইটা মনে আছে? কারণ ওই যে মূর্ধন্য ষ এর উচ্চারণ তালব্য শ দিয়ে হয়, মূর্ধন্য ষ কিন্তু কোনো ধ্বনি না। এই জিনিসটাই বলেছে, ভুল বুঝলে হবে না। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে খেয়াল করে দেখেন, পরাশ্রয় বর্ণ তিনটা, শীষ বর্ণ তিনটা, এরপর দেখেন উষ্ম বর্ণ চারটা, কম্পন বর্ণ একটা, আর পার্শ্বিক বর্ণ একটা, তারণ বর্ণ দুইটা। তারণ জাত বা তারণ বর্ণ, তারণ জাত বর্ণ দুইটা, ঢয় শূন্য ড, ঢ শূন্য ড। ঠিক আছে, এই তিনটা হচ্ছে কি, তারণ জাত বর্ণ। ওকে, তো আমাকে একটু বলেন তো, এই ব্যাপারটা আপনাদের কাছে কি ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। আচ্ছা, এইবার আসেন লিখেন অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ লিখেন, অন্তস্থ বর্ণ লিখেন জ, র, ল, ব। এই চারটাকে বলা হয় অন্তস্থ বর্ণ। জ, র, ল, ব। অন্তস্থ বর্ণ চারটা, লিখেন, এগুলো থেকে দেখবেন পরীক্ষাতে হুবহু প্রশ্ন আসবে। অন্তস্থ বর্ণ চারটা, জ, র, ল, ব। ঠিক আছে, ওকে, ল, ব, জ, র, ল, ব, জ, র, ল, ব। ঠিক আছে, ওকে, ফাইন। এবার আসেন, এই কনসেপ্টটা যদি আমরা যদি বুঝি, তাহলে আসেন আমরা একটু প্রশ্ন সলভে চলে যাই। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? 37তম বিসিএস আসা প্রশ্ন। সো প্রশ্নটা আমরা একটু সলভ করি। উষ্ম বর্ণ আরেকবার, তাহলে বেশ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, এই চারটা, মানে শীষ বর্ণের সাথে হ যুক্ত করে দিলে উষ্ম বর্ণ। ওকে, সো এই প্রশ্নটা একটু সলভ করেন যে বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? 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 আচ্ছা, উষ্ম ধ্বনি তিনটা দেওয়া আছে, উষ্ম বর্ণ বলছি ভাই। উষ্ম ধ্বনি বললে তো তালে পেশ আগেই বাদ যাবে, তালে পেশ তো আমরা ধ্বনি হিসাবে কাউন্টই করি নাই। কাজে এটা কিন্তু বলার অপেক্ষায় রাখে না। অভিযাত্রীতে বলেছে উষ্ম ধ্বনি, আমি বলেছি উষ্ম ধ্বনি বর্ণ চারটা, উষ্ম ধ্বনি তিনটা, শীষ বর্ণ তিনটা, শীষ ধ্বনি দুইটা। বুঝতে পেরেছেন ব্যাপারটা? ওকে, তো এটার উত্তর হচ্ছে বর্গের কোন, অর্থাৎ ওই যে বর্গ আকার যেগুলো পড়লাম, বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ, মনে আছে কোন বর্গ? প্রথমটা অল্প প্রাণ, দ্বিতীয়টা মহাপ্রাণ, তৃতীয়টা অল্প প্রাণ, চতুর্থটা আবার মহাপ্রাণ। তার মানে দ্বিতীয় চতুর্থ এটা হচ্ছে মহাপ্রাণ। সো উত্তর হচ্ছে খ। উত্তর কি? খ। ওকে, আসেন, এইবার আসেন আমরা জবের আরেকটা প্রশ্ন সলভ করি। প, প, ভ, ব, ম, এই বর্ণগুলো হলো কি? আচ্ছা, এই বর্ণ, দুঃখিত, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু মিস্টেক, মানে আমার বলতে মনে ছিল না।
এই জিনিসটা একটু ক্লিয়ার করি, তাহলে দেখবেন যে এটার উত্তর আপনি পারতেছেন। আচ্ছা আসেন, মনে আছে এই চার্টের কথা? এই চার্টে ক বর্গের যে বর্ণগুলো, এগুলো কণ্ঠ থেকে আওয়াজ হয়, কণ্ঠ থেকে আসে, ক, খ, এগুলো কণ্ঠধ্বনি। আর এই যে চ বর্ণ, এগুলো তালু থেকে আসে, এই জন্য এগুলোকে বলা হয় তালব্য ধ্বনি। চ চ, এই যে দেখেন তালু থেকে উচ্চারিত হয়, চ ছ ঝ ঝ। আর এই যে ট, এগুলো একেবারে মাঝখান থেকে, মানে মূর্ধা মাঝখান থেকে উচ্চারিত হয়, ট। দেখেন জিহ্বা একেবারে মাঝখানে লাগে এইভাবে, ট ঠ। এই জন্য এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে মূর্ধা ধ্বনি। ওকে। আর ত বর্গের যেগুলো, ত থ ধ দ, এগুলো দেখেন এই যে দাঁতের গোড়া থেকে, দাঁতের গোড়ায় জিহ্বাটা লাগে, ত থ ধ দ। এই জন্য এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে দন্ত ধ্বনি। আর এই যে প প ভ ব, এগুলো এই যে ঠোঁট থেকে, এই যে প ফ ভ ব, ঠোঁট, দুইটা ঠোঁট একত্রিত হয়, ঠোঁট থেকে তৈরি হয়। এই জন্য এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে ওষ্ঠধ্বনি। ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। ঠিক আছে। তো বাঙালি শিশুরা প্রথম কোন বর্গের বর্ণগুলো উচ্চারণ করা শিখে? উত্তর হচ্ছে এই প বর্গ। কারণ কি জানেন? কারণ হচ্ছে তাদের তো দাঁত থাকে না, তো দেখবেন বাচ্চারা প্রথমে বলে বাবা, পাপা, মামা, এই সবগুলো কিন্তু প বর্গের। তাহলে খেয়াল করেন, কতে এই ক বর্গ কণ্ঠ, চ বর্গ তালু আর মূর্ধা, এরপর হচ্ছে ত বর্গ দন্ত আর ওষ্ঠ। ওকে। আচ্ছা তাহলে এইবার আসেন আমরা আমাদের এই প্রশ্ন চলে যায়, প প ভ ব ম ধ্বনিগুলো কেমন ধ্বনি? হ্যাঁ, এবার মনে রাখবেন, কণ্ঠ তালব্য দন্ত উষ্ঠ। আচ্ছা, কণ্ঠ তালব্য মূর্ধা দন্ত উষ্ঠ। আ- অমিত দার বলেছেন, কিন্তু আপনি ওই মূর্ধাটা বলেন না আর কি। আচ্ছা, তো প প ভ ব এগুলো কি হবে বলেন? দ্রুত। গুড, ভেরি গুড। এটার উত্তর হচ্ছে কি, এগুলো হচ্ছে ওষ্ঠ। ওকে। তো শেষেরটা হবে উত্তর। ওকে, ঠিক আছে। তন্ময় বলেছে, জিনাত বলেছে, মিথুন খান বলেছে, মুবিন বলেছে। গুড, ভেরি গুড। আসেন এইবার আসেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সহকারী সাইবার কর্মকর্তা 2017 কোনটি নাসিক্য ধ্বনি? মনে আছে? উ ঞ, মূর্ধন্য ণ, দন্তন্য ম। অর্থাৎ ওই যে 5 নাম্বার কলামের বর্ণ এখানে কোনটা আছে দেখেন, 5 নাম্বার কলামের বর্ণ এখানে কোনটা আছে সেটা উত্তর করেন। কোনটি নাসিক্য ধ্বনি? কোনটি নাসিক্য ধ্বনি? দ্রুত। কোনটি নাসিক্য ধ্বনি কি হবে বলেন তো? গুড, ভেরি গুড। ওই যে উ ই দন্তন মূর্ধন্য ম, সো এখানে কি হবে? অবশ্যই উত্তর হবে ম। আচ্ছা আসেন, বিশ্ববিদ্যালয়ে আসা, খুলনা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি কোনটা কি হবে বলেন? পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি কোনটা, কি উত্তর হবে? পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি কোনটা? সো পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি কোনটা বলেন তো? মনে আছে কিনা? পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি কোনটা বলেন? ওকে, জিনাত উত্তর করেছে, হাবিবা উত্তর করেছে, এমডি সাব্বির হোসেন উত্তর করেছে, মেহজাদ গালিবাদ, তানভীর রাহাত উত্তর করেছে। গুড, ভেরি গুড। সঠিক উত্তর এখানে কি হবে বলেন তো? গুড। পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ কোনটা? পার্শ্বিক ব্যঞ্জন ল, আমরা জানি এটা। ওকে, এরপর আসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা 2017 পরাশ্রয়ী বর্ণ কোনটা? মনে আছে? 3টা পরাশ্রয়ী বর্ণের কথা বলেছি। কোন সে 3টা পরাশ্রয়ী বর্ণ? একটু সলভ করেন। কোন সে 3টা পরাশ্রয়ী বর্ণ? একটু সলভ করেন। পরাশ্রয়ী বর্ণ 3টা। প্রশ্ন হচ্ছে কোন সেই 3টা পরাশ্রয়ী বর্ণ? বলেন দ্রুত। ওকে, সো সঠিক উত্তর কি হবে বলেন তো? সঠিক উত্তর পরাশ্রয়ী বর্ণ এইটা। মনে আছে? বিসর্গ, অনুস্বার, চন্দ্রবিন্দু। ওকে। এইবার আসেন এখানে 4টা প্রশ্ন আমরা একটু সলভ করি। তো প্রথম প্রশ্ন, চাকরির বিশ্ববিদ্যালয়। প্রথম প্রশ্ন আপনারা 1 2 দিয়ে সলভ করবেন। প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় বর্ণের সংখ্যা কয়টা? দ্বিতীয় প্রশ্ন, বাংলায় মোট কার কয়টা? ওকে, এই কার এর এর ব্যাপারটা আগে সলভ করে তারপর আমরা প্রশ্নে যাই। প্রথমত হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। স্বরবর্ণ 11টা, কিন্তু কার আছে 10টা। যেমন দেখেন, স্বরেয় যেটা আছে এটার কোনো কার চিহ্ন নাই, এই জন্য স্বরেয়কে বলা হয় নীলিন বর্ণ। কি বর্ণ? এটাকে বলা হয়, এটা হচ্ছে নীলিন বর্ণ। আর স্বরেয়া, এটা দেখেন আকার আছে।
রস্বই এটা দেখেন ইকার আছে, রস্বাউ এটা দেখেন উকার আছে, এভাবে প্রত্যেকটার কার আছে। তাহলে স্বরবর্ণ 11টা, কিন্তু কার আছে কয়টার? 10টার। কোনটার কার নাই? স্বরেয়। স্বরেয়কে কি বলে? স্বরেয়কে বলা হয় নীলিন বর্ণ। কি বর্ণ? নীলিন বর্ণ। আচ্ছা এইবার আসেন, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। কিন্তু ফলা আছে মোট 6টা। ফলা আছে কয়টা? 6টা। এই 6টাকে এভাবে মনে রাখতে পারেন, যমুনার বল। কি মনে রাখতে পারেন? যমুনার বল। ওকে, সো খেয়াল করে দেখেন, জফালা এইভাবে, মফালা যেমন আমরা যদি বলি আম্মা, এই যে দেখেন মফালা। আমি যদি বলি অন্ন, এই যে দেখেন নফালা। রফালা তো আছেই, যেমন আমি যদি বলি নম্র, রফালা। বফালা তো আছেই, যদি বলি আব্বা। হ্যাঁ, যদি বলি আহ আল্লাহ, তাহলে খেয়াল করে দেখেন এই যে লফালা। তো এবার মনে হয় জফালা যমুনার বল, জফালা মফালা নফালা রফালা বফালা লফালা। ওকে, তো আসেন এই ফলার ব্যাপারটা ক্লিয়ার। তাহলে 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলায় কার মোট কতটা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলায় স্পষ্ট স্পৃষ্ট ব্যঞ্জন কতটা। স্পৃষ্ট ব্যঞ্জন মানে হচ্ছে স্পর্শ ব্যঞ্জন, মনে আছে ওই যে 25টা, আগের বোর্ড বই অনুযায়ী 25টা এগুলা। তাহলে উত্তর করেন যে 25টার ভিতরে এখানে কোনটা আছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়। তো প্রশ্নগুলো সলভ করেন, দ্রুত প্রশ্নগুলো সলভ করেন, দ্রুত এভরিওয়ান, দ্রুত। ওকে, তো চলেন আমরা একটু সলভ করি। বাংলা ভাষায় বর্ণের সংখ্যা কতটা? উত্তর হচ্ছে 50টা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার? কার আছে 10টা। স্পৃষ্ট ব্যঞ্জন মানে 25টার ভিতরে একটাই আছে, সেটা হচ্ছে ম। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। ওকে, তো এইবার আমাকে একটু বলেন তো যে আজকের ক্লাসটা আপনাদের কাছে আসলে কেমন লেগেছে, বা ক্লাসটা আসলে বুঝতে পেরেছেন কিনা, সহজ লেগেছে কিনা। আমাদের কিন্তু বাংলার বেসিক যেই ক্লাস, 2টা ক্লাস, প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস কিন্তু ইতিমধ্যে শেষ। আমার মনে হয় যে ক্লাস দুটো করে এবং আপনার ভিতরে একটা মোটামুটি একটা ভালো রকমের একটা কনফিডেন্স আসার কথা, যে আসলে আমি পারবো। তো আমাকে একটু জানিয়ে দিবেন যে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা, অর্থাৎ আজকের এই ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে সেই বিষয়টা আমাকে একটু আহ জানিয়ে দিবেন, যে আপনাদের কাছে আসলে ক্লাসগুলো কেমন লেগেছে একটু জানিয়ে দিবেন। ওকে, জি ঠিক আছে। ওকে ঠিক আছে, সত্যি অসাধারণ ক্লাস। ওকে, ওকে, ওকে ঠিক আছে। ওকে ক্লিয়ার, সবাই ক্লিয়ার। ওকে ঠিক আছে, ভেরি গুড, বুঝতে পেরেছেন। ধন্যবাদ এই জন্য আপনাদেরকে। আচ্ছা, স্পষ্ট স্পষ্ট ব্যঞ্জন বইয়ে পড়েছি 16টা, এটা বাংলা একাডেমির অনুযায়ী। এখান থেকে আসলে কখনো পরীক্ষা প্রশ্ন আসে না, 16টা কখনো আমরা অপশনে দেখি না, এই জন্য আপনাদেরকে বলিও নাই। ওকে ঠিক আছে, তো ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।